আজকে আমরা আলোচনা করব তামাদি আইন অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট ধারা ৮। ধারা ৮-এ বলা আছে ৬ কিংবা ৭ দ্বারা কোনো কিছুই অগ্রক্রয়ের অধিকার বলবতের মোকদ্দমা প্রয়োগযোগ্য নয়। যে মেয়াদের ভেতর মোকদ্দমা অবশ্যই দায়ের কিংবা আবেদন পেশ করতে হবে, ওই ব্যক্তি অপরাগত অবসান কিংবা মৃত্যুর পর তা ওই ধারাদ্বয়ের কোনো কিছুই ৩ বছরের অধিক বর্ধিত করেছে বলে গণ্য হবে না। সহজ ভাষায় বলতে গেলে ধারা ৬ আর ৭-এ আমরা দেখেছি কেউ নাবালক উম্মত জড়বুদ্ধি হলে সময়সীমা থেমে যায় বা পরে থেকে গণনা শুরু হয়। আবার যদি একাধিক বাদীর একজন অপরাগত হয় তখনও সময় গণনা কিছু ব্যতিক্রম হয়। কিন্তু ধারা ৮-এ বলে দিয়েছে এই সুবিধা অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত মামলায় প্রযোজ্য হবে না। অর্থাৎ প্রিএম্পশন মামলার সময়সীমা একেবারেই কঠিন। কারো অক্ষমতা, নাবালক উম্মত ইত্যাদি থাকলেও আদালত সময় বাড়াবে না, আর সময়সীমা কখনোই ৩ বছরের বেশি বাড়ানো যাবে না। উদাহরণ মাধ্যমে আরো সহজভাবে বোঝা যাক। ধরা যাক একজন অগ্রক্রয়ের অধিকার আছে এবং আইন বলেছে ১ বছরের মধ্যে মামলা করতে হবে, কিন্তু সে নাবালক ছিল। সাধারণত ধারা ৬ অনুযায়ী নাবালক হলে সময় থেমে যেত, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নতুন করে সময় চলতো। কিন্তু ধারা ৮ স্পষ্ট বলেছে অগ্রক্রয়ের এই সুবিধা নেই। অর্থাৎ অগ্রক্রয়ের জন্য এই সুবিধাটা নেই। এটা নির্দিষ্ট একটি স্পেসিফিক টাইম থাকে ৩ বছর, এর ভিতরেই অগ্রক্রয়ের মোকদ্দমা করতে হবে। তাই নাবালক হলেও সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা করতে হবে। মূল কথা, অগ্রক্রয়ের অধিকার মামলায় নাবালক অক্ষম অক্ষ- অক্ষমতার অজুহাতে তামাদি সময় বাড়ানো যাবে না। অর্থাৎ নাবালক বা অক্ষমতা বা পাগল উম্মত এগুলা অজুহাত দিয়ে ৩ বছরের সময় ৩ বছরের সময়ের চেয়ে বেশি করা যাবে না অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে। আর কোনো অবস্থায় সময়সীমা ৩ বছরের বেশি হতে পারে না। এবার ধারা ৮। ধারা ৮-এ বলা আছে সময়ের অবিরাম চলন। একবার তামাদি সময় অতিক্রান্ত থেকে শুরু হলে পরবর্তী কোনো অপরাগত কিংবা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না। অর্থাৎ একবার তামাদি সময় শুরু হলে তার বন্ধ হয় না। তবে শর্ত যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্বে দেনাদারের উপর অর্পিত হয়েছে, সেক্ষেত্রে যতদিন তার উপর ওই দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন ওই দেনার টাকা আদায়ের মোকদ্দমার সময় অতিক্রান্ত হওয়া স্থগিত থাকবে। সহজ ভাষায় আমরা ব্যাখ্যা করি, তামাদি সময় একেবারে চলতে শুরু করলে সেটা আর থেমে যায় না। পরে যদি কোনো অক্ষমতা, যেমন নাবালক হওয়া, সুস্থ হওয়া ইত্যাদি আসে তবুও সময় থামবে না। তবে এটা বিশেষ ব্যতিক্রম আছে যদি দেনাদারের ওপর পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত হয়ে থাকে, তাহলে যতদিন এই দায়িত্ব থাকবে ততদিন দেনা আদায়ের মামলার সময় গণনা স্থগিত থাকবে। এবার আমরা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। সাধারণ নিয়ম, আপনার কারো বিরুদ্ধে ৩ বছরের মধ্যে টাকা ফেরত চাওয়ার মামলা করার অধিকার আছে। ধরেন জানুয়ারি ২০২০ থেকে সময় গণনা শুরু হলো, মাঝখানে আপনি অসুস্থ হলেন ৬ মাস, তারপরও সময় চলতে থাকবে। ৩ বছরের মধ্যে মামলা না করলে তা খারিজ হয়ে যাবে। ধরেন আপনি কারো কাছে টাকা পাবেন, টাকা আদায়ের মামলা সাধারণত সময় ৩ বছরের ভিতর মামলা করতে হয়। কিন্তু আপনি সময় শুরু হওয়ার পর যদি কোনো আহ অসুস্থ বা মানসিকভাবে কোনো সমস্যা হয়ে থাকে, তখন সময় আর থেমে থাকবে না, সময় তার মতো চলতে থাকবে। আপনি ৩ বছরের মধ্যে মামলা না করলে তা খারিজ হয়ে যাবে।
ব্যতিক্রম উদাহরণ 2, ধরা যাক দেনাদার আপনার সম্পত্তির ম্যানেজার হিসাবে নিযুক্ত আছে, অর্থাৎ যে দেনাদার আপনার সম্পত্তির দেখভাল করতে আছে বা ম্যানেজার হিসেবে নিযুক্ত আছে, যতদিন সে আপনার সম্পত্তির ম্যানেজার থাকবে ততদিন আপনি তার বিরুদ্ধে টাকা আদায়ের মামলা করার সময় স্থগিত থাকবে। অর্থাৎ যতদিন আপনার সম্পত্তির দেখভাল বা ম্যানেজার হিসেবে থাকবে ততদিন আপনি সময় পাবেন, বা আপনার তামাদি সময় থেকে সময় কর্তন হবে না। তার দায়িত্ব শেষ হওয়ার পর থেকে সময় গণনা আবার শুরু হবে। এক কথায় তামাদি সময় একবার চলতে শুরু করলে তা আর থামে না। তবে দেনাদার যদি পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপক হয় তখন দায়মুক্ত সময় তার দায়িত্ব শেষ হওয়ার পর্যন্ত স্থগিত থাকবে। ধারা 6-তে বলা আছে, ধারা 10-এ বলা আছে, প্রকাশ্য ওসি ও তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা। তামাদি আইনের ইতিপূর্বে যাই থাকুক না কেন, যে ব্যক্তির উপর সুনির্দিষ্ট কোনো লক্ষ্য সম্পত্তি ট্রাস্ট ন্যস্ত হয়েছে তার বিরুদ্ধে কিংবা তার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে কিংবা সত্তর্পিত ব্যক্তি তার কিংবা তাদের হাতের অনুরূপ সম্পত্তি হিসেবে কিংবা তার আয়ের হিসাবের জন্য কোনো মোকদ্দমা রুজু করতে হলে তা কখনো সময়ের দৈর্ঘ্য বাড়িত হবে না। এই ধারার লক্ষ্য সাধনাকল্পে হিন্দু, মুসলিম কিংবা বৌদ্ধ ধর্ম কিংবা দাতব্য লক্ষ্য উৎসর্গীরই কোনো সম্পত্তি সুনির্দিষ্ট লক্ষ্য ট্রাস্ট ন্যস্ত সম্পত্তি বলে পরিগণিত হবে ও অনুরূপ সম্পত্তির ব্যবস্থাপক তার ওসি বলে গণ্য হবে। সহজ ভাষায় ব্যাখ্যা, সাধারণ নিয়ম হলো মামলার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, তামাদি সময়, কিন্তু ট্রাস্টীয় সম্পত্তি যেটা জনস্বার্থ বা ধর্মীয় দাতব্য কাজে উৎসর্গ করা হয়েছে সেই সম্পত্তি বা তার ব্যবস্থাপক এর বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কোনো সময়সীমা প্রযোজ্য হবে না। অর্থাৎ ট্রাস্ট সম্পত্তি বা জনস্বার্থের দাতব্য কাজকর্মে উৎসর্গ কেউ সম্পত্তি ব্যবস্থাপনা থাকলে এর বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কোনো সময়সীমা প্রযোজ্য নয়। অর্থাৎ জনস্বার্থ দাতব্য ট্রাস্ট সম্পত্তি হিসাব চাইতে বা এর আয়ের ব্যয়ের হিসাব চাইতে মামলা করলে সময় যতই পেরিয়ে যাক না কেন মামলা খারিজ হবে না। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যে ব্যক্তি ট্রাস্টের ওসি, তার মৃত্যুর পর আইনগত প্রতিনিধি, যে ব্যক্তি ট্রাস্ট সম্পত্তি তার কাছে পেয়েছে, তবে শর্ত হলো যদি সেটা অর্থের বিনিময়ে বৈধতা কেনা না হয়। ধর্মীয় ও দাতব্য সম্পত্তির ক্ষেত্রে এই ধারা স্পষ্ট বলেছে, হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্ম কিংবা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করা সম্পত্তি ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে। এই সম্পত্তির দেখভালের দায়িত্ব থাকা ব্যক্তি ওসি হিসাবে বিবেচিত হবে। উদাহরণ হিসাবে বলা যাক, একটি মসজিদের ওয়াকফে সম্পত্তি আছে যা মুসলিম সমাজের কল্যাণে উৎসর্গীকৃত। ওয়াকফে মিউটাওয়াল্লি যদি সেই সম্পত্তি থেকে আয় গোপন করে বা নিজের স্বার্থে ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে হিসাব চেয়ে মামলা করা যাবে। অর্থাৎ ওয়াকফে বা ওসি যে সম্পত্তি দেখভাল করে বা ম্যানেজমেন্ট করে বা রক্ষণাবেক্ষণ করে তার বিরুদ্ধে হিসাব চেয়ে মামলা করা যাবে। এখানে সময়সীমার কোনো বাধা নয়, মামলাটি কখনো তামাদি হবে না। এটা নির্দিষ্ট কোনো সময়সীমা নাই এবং কোনো তামাদি নাই। এক কথায় জনস্বার্থে ধর্মীয় বা দাতব্য ট্রাস্ট সম্পত্তি ওসি ও তার উত্তরাধিকারের বিরুদ্ধে মামলা করা
যে কোনো সময়সীমা মামলা করার কোনো সময়সীমা নেই, হিসাব চাওয়ার মামলা যে কোনো সময় করা যাবে।